আজ জিওগ্রাফি সাজেশন নিয়ে তোমাদের আয়ান শেখ উনি হাজির হয়েছেন। এই আয়ান স্যারের যে অভিজ্ঞতা আছে সেটা আজ তোমাদের শেয়ার করছে। তোমরা একটুখানি শোনো, দেখো কিছু উপকার তো দেখা দেবেই। দেখো স্যার, আপনি বলুন। ধন্যবাদ স্যার। তো আমাদের যে জিওগ্রাফি, এটা আমাদের মোট 3টে টপিকে ভাগ করা হয়েছে। প্রথম প্রাকৃতিক ভূগোল, তারপর মানবীয় ভূগোল, ভারতীয় ভূগোল। এবার এই 3টে টপিক থেকে কেমন কেমন কি কোয়েশ্চেন আসবে? প্রাকৃতিক ভূগোল থেকে এসএকিউ হবে 2 ধরনের ভাগ করা হয়েছে, একটা যে 2 মার্কসের জন্য, একটা 3 মার্কসের জন্য। 2 মার্কসের জন্য কটা করতে হবে? 2 মার্কসের জন্য প্রাকৃতিক ভূগোল থেকে 2টো করতে হবে। মানবীয় ভূগোল থেকে মানে সেকেন্ড টাইপের এসকিউ থেকে ওখান থেকে কটা করতে হবে? 3 নম্বরের জন্য ওখান থেকে 2টো করতে হবে। আর যেটা তোমাদের জন্য যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে বড় টাইপের প্রশ্ন। মাঝে মাঝে হয় ইরিটেটিং ফিল হয় যে আমরা কি করব, বড় কোশ্চেন কি করবো, বড় কোশ্চেন কমন না হলে আমরা কি করব। তো বড় কোশ্চেনের জন্য এই প্রাকৃতিক ভূগোল থেকে একটা বড় নোট করতে হবে, মিনস একটা বড় কোশ্চেন তোমাদের এখান থেকে অ্যাটেম্প্ট করতে হবে। তো তোমাদের হতেই পারে যে প্রাকৃতিক ভূগোল অনেক বড় চ্যাপ্টার, কতগুলো বড় নোট করবো। দেখো, একটা কথা ভালো করে শোনো, যেহেতু তোমরা নতুন সিলেবাস, প্রথমবার পরীক্ষা দিচ্ছ, তো বাদ দেওয়ার মতো কোনো কিছুই জায়গা নেই। এটা এটা তোমাদের এখন মাথায় ঢুকে গেছে, তোমরা এখন বড় হয়ে গেছো, ক্লাস 12 এইচএস দিচ্ছ, তাহলে এখান থেকে বাদ দেওয়ার মতো কিছুই নেই। তবুও আমার যেটুকু অভিজ্ঞতা, কিছু কত কাটছাট করে বাছাই করে তোমাদের হাতের উপযোগী কিছু এনে দিয়েছি, যেটা হয়তো আমি যে প্রশ্নগুলো বলবো সেটা তোমাদের কাছে কিছু তৈরিও হয়ে গেছে। যাই হোক, তারপর মানবীয় ভূগোল থেকে কোনো বড় নোট থাকছে না, তার মানে 2 মার্কসের জন্য 2টো করতে হচ্ছে, 3 মার্কসের জন্য 2টো করতে হচ্ছে। তারপর ভারতীয় ভূগোল, সেম, বড় নোট এখান থেকে আসছে না, 2 নম্বরের জন্য 2টো, 3 নম্বরের জন্য এখান থেকে 2টো করতে হচ্ছে। তার মানে আমার বড় নোটের জন্য টার্গেট কোথায়? প্রাকৃতিক ভূগোল, এই একটা টার্গেট আমাদের মেন ফোকাস, প্রাকৃতিক ভূগোল। এই একটা বড় নোটের জন্য তোমাদের অনেক কটা প্রিপেয়ার করে যেতে হবে। তাহলে চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় ভূগঠন। ভূগঠনের প্রথমে 5 মার্কস গুলো বলি, তারপর 3 মার্কস বলবো। 5 মার্কসের জন্য তোমাদের মেন যেগুলো প্রশ্ন সেগুলো আলোচনা করি। 5 মার্কসের প্রথম প্রশ্ন, সমুদ্র তলদেশের সম্প্রসারণের বিস্তৃতজনিত প্রমাণগুলি আলোচনা করো। মেন প্রশ্ন, যেটা না দেখে গেলে ভূগঠন থেকে কোনো ভূগঠন বলতে গেলে ভূগঠন চ্যাপ্টারটাই একবারে অনির্দিষ্ট, অশ্লীল হয়ে যাবে। তারপর প্রকৃতি, গঠন ও অবস্থান অনুসারে পাতের শ্রেণীবিন্যাস করো এবং সংক্ষেপে আলোচনা করো। চিত্রসহ অভিসারী বা প্রতিসারী পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। 4 নম্বর, পাত সংস্থান মতবাদ আলোচনা করো, অথবা এরকম ভাবেও আসতে পারে, পাত সংস্থান তত্ত্বের সাপেক্ষে ভুঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। আর একটা কথা তোমায় জানিয়ে দিই, যেহেতু প্রাকৃতিক ভূগোল বড় কোশ্চেনের জন্য তুমি কোশ্চেন করছো, তো প্রাকৃতিক ভূগোল থেকে যখন কোনো বড় কোশ্চেনের জন্য যখন বড় কোশ্চেনের উত্তর লিখবে, তখন সব জিনিসের চিত্র সহ বর্ণনা করবে, ছোট ছোট করে বর্ণনা হবে, কিন্তু চিত্র সহ বর্ণনা করবে, ফুল মার্কস তোমাদের দিয়ে দেবে, খুশি হয়ে তোমাদের ফুল মার্কস দিয়ে দেবে। তারপর ভূগঠন থেকে 3 নম্বরের জন্য কি কি কোশ্চেনগুলো দেখবে সেগুলো দেখো। মহাদেশীয় ও মহাসাগরীয় পাতের মধ্যে পার্থক্য, বৃত্তচাপীয় দ্বীপমালার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন তা যথাযথ যুক্তি দিয়ে বিশ্লেষণ করো, অভিসারী ও প্রতিসারী পাত সীমান্তে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো, অবশ্যই চিত্রসহ, আমি আগেই বললাম চিত্রসহ বর্ণনা করতে হবে। পাত সঞ্চালনের কারণ, সমুদ্রবক্ষের সম্প্রসারণের কারণ। মোটামুটি এইগুলো করে গেলে, মোটামুটি না, ভালো, এইগুলো করে গেলে তোমরা কমন পাবেই। তারপরের চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এইটা একমাত্র চ্যাপ্টার আছে বা অধ্যায় আছে, এটা সব থেকে বড় চ্যাপ্টার। তোমরা পড়ছো দেখতেই পাচ্ছ, সব থেকে বড় চ্যাপ্টার কিন্তু এখানে, কিন্তু আমিও এখানে অনেক শর্ট করে দিয়েছি। দেখা যাক 5 মার্কসের প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে এবং সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। অবশ্যই চিত্র সহ, চিত্র তোমাকে দিতেই হবেই। তারপর
হিমবাহ ও জলাধার মিশ্রিত সঞ্চয় কাজে গড়ে ওঠা যে কোনো 5টি ভূমিরূপ চিত্রসহ। নদীর ক্ষয়কাজ ও সঞ্চয় কাজের ফলে গড়ে ওঠা সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো চিত্রসহ। বায়ু ও জলাধার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো চিত্রসহ। এখান থেকে 3 নম্বরের জন্য কি কি দেখে যাবে? পুরাদেশীয় বাঁধ কিভাবে গড়ে ওঠে 3 মার্কসের জন্য। তারপর প্রবাল বলয় বা অ্যাটল সম্পর্কে আলোচনা করো। আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো। মন্থকূপ ও প্রপাতকূপের পার্থক্য লেখো। জলপ্রপাতের সৃষ্টির কারণগুলি লেখো। বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশগুলি লেখো। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। এই হয়ে গেল ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। কি মনে হচ্ছে ভূমিরূপ গঠনকারী খুব বড় চ্যাপ্টার? মোটেই না, পড়লে দেখবে সবই সোজা লাগবে। তবে হ্যাঁ, একটা কি পড়তে হবে, নতুন সিলেবাস, কোনো কিছু আমাদের হাতে কমন বলে কিছু এখন জিনিস নেই। পড়ে যাও, যা হবে দেখা যাবে, পড়াটাই শেষ কথা। তারপরের চ্যাপ্টার ক্ষয়চক্র। ক্ষয়চক্রটাও মনে হচ্ছে কত বড় চ্যাপ্টার? মোটেই না। ক্ষয়চক্র থেকে মাত্র একটা বড় নোট দেখে যেতে হবে, মাত্র একটা বড় প্রশ্ন, যেটা পড়বেই, এটা একবারে নিশ্চিত। একবারে যতগুলো স্টার দেবে দিন, এটা একবারে নিশ্চিত, এটা পড়বেই, পড়ে গেছে ধরে রাখো। কি প্রশ্ন? উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এইটাই একমাত্র এই চ্যাপ্টারে একমাত্র একটাই বড় কোশ্চেন। অথবা এই প্রশ্ন আমরা ঘুরিয়ে আসতে পারি, কেমন ভাবে আসবে? একটি ভূমিভাগের একটা নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, এটা উইলিয়াম মরিস ডেভিসের এই উক্তিটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা এমন ভাবেও আসতে পারে। এখান থেকে 3 নম্বরের জন্য কি করবে? মোনোটন ও কোইনসাইডের মধ্যে পার্থক্য, পেনিপ্লেন ও পেডিপ্লেনের মধ্যে পার্থক্য, পুনর্যৌবন লাভের কারণে এবং পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। ডেভিসের ক্ষয়চক্রের পূর্ব শর্তগুলি লেখো। ডেভিসের ত্রয়ী কি? এই হচ্ছে ক্ষয়চক্র থেকে তোমার 5 নম্বর আর 3 নম্বরের জন্য কোশ্চেন। তারপরের চ্যাপ্টার বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের জন্য 5 নম্বরগুলো প্রথম আলোচনা করে নি। ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তির পর্যায় অথবা জীবনচক্র লেখো। আমি আগেও বলেছি, এখনো বলছি, সবকিছু প্রাকৃতিক ভূগোলে তুমি উত্তর লিখছো, বড় কোশ্চেনের জন্য তুমি নিজে প্রস্তুত করছো, চিত্র সহ বর্ণনা করতে হবে। ভূগোলের একমাত্র হাতিয়ার বলতে গেলে চিত্র সহ বর্ণনা। যে স্টুডেন্ট, তুমিও হতে পারো, যে স্টুডেন্ট যত ভালো চিত্র সহ বর্ণনা করতে পারবে তার জন্য তত ভালো নাম্বার আছে। মানে তোমাকে ধরো 5 নম্বরের জন্য প্রশ্ন আমি কথা বলছি, তোমাকে 5-এ 5 দিয়ে দেবে যদি তুমি ভালো করে চিত্র সহ ভালো বর্ণনা করে যদি বুঝিয়ে দাও, 5-এ 5। ঠিক আছে, শুরু করে। তারপর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির পর্যায় অথবা জীবনচক্র লেখো। কোপেন জলবায়ু শ্রেণীবিভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ওজোন স্তরের বিন্যাসের প্রভাবগুলো আলোচনা করো। এটা আরেকটা মেন প্রশ্ন হতে পারে। এখন যেহেতু যেমন দেখতে পাচ্ছ, যেমন পরিবেশ যেমন হয়ে যাচ্ছে, দিনের পর দিন গরম বেড়ে চলেছে, বা এখন যেটা হচ্ছে গরম আরো বাড়বে, এখন খবরে দেখাচ্ছে হয়তো। এটা একমাত্র মেন প্রশ্ন হতে পারে, অথবা 5 নম্বর জন্য পড়ে গেছে, এটাও ধরে রাখো। ওজোন স্তরের বিন্যাসের প্রভাবগুলি আলোচনা করো। 3 নম্বরের জন্য কি করবে? 3 মার্কসের জন্য ক্রান্তীয় ঘূর্ণবাত এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। তারপর উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এই 3টে করে গেলেই যথেষ্ট, আর তোমাকে 3 নম্বরের জন্য কিচ্ছু করতে হবে না, এই জাস্ট এই 3টে। তারপর বায়ুমণ্ডল। 5 নম্বরের জন্য কি দেখে যাবে এখান থেকে? সমুদ্র স্রোতের সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতগুলির আলোচনা করো। কোথায়? আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতগুলি আলোচনা করো, অবশ্যই চিত্র সহ। সমুদ্র স্রোতের প্রভাবগুলি লেখো। এই হয়ে গেল এখান থেকে বায়ুমণ্ডলের জন্য বড় প্রশ্ন। এবার 3 নম্বরের জন্য কি দেখে যাবে? নিউফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়, এর কারণ ব্যাখ্যা করো। মধ্য সামুদ্রিক শৈলশিলা কিভাবে সৃষ্টি হয়? আর টিকা লেখো, মানে টিকা যেগুলো ছোট ছোট প্রশ্ন, টিকা লেখো। ওখান থেকে কি দেখে যাবে?
হিমপ্রাচীর, শৈবাল সাগর, গ্র্যান্ড ব্যাংক। এখন তোমাদের মধ্যে প্রশ্ন জাগতেই পারে যে 5 নম্বর 3 নম্বর তো সবাই সাজেশন দিচ্ছে, তো 2 নম্বরের জন্য কি হবে? তো আমি একটা কথা বলে দিই, 2 নম্বর যেটা শর্ট কোয়েশ্চেন, 2 নম্বরের কোনো রূপ সাজেশন করা যাবে না, ঠিক আছে? তোমাকে এইগুলো বই পড়ে তোমাকে করতে হবে। 2 নম্বরের সাজেশন হয় না, মানে ছোট প্রশ্নের সাজেশন করা যায় না। তোমাকে অবশ্যই বইটা খুঁটিয়ে পড়তে হবে। তুমি তোমার যেগুলো মনে হবে যে হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট হতে পারে, তুমি সেটা দাগ দিয়ে অথবা হাইলাইট করে অথবা আন্ডারলাইন করে তুমি করবে, ওইগুলি পড়বে। 2 নম্বরের জন্য বইটাই আসল। তোমরা এখন ছাত্রছাত্রীদের জন্য বইটাই একমাত্র মেন, বইটাই তোমাদের কাছে প্রধান অস্ত্র। বই পড়লে 2 নম্বর কেন, তুমি 5 নম্বর নিজেকে প্রস্তুত করতে পারবে। বুঝা গেল? তারপর লাস্ট চ্যাপ্টার, জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য থেকে 5 নম্বর মতো দুটো কোশ্চেন। কি কি? জীববৈচিত্র্যের বিনাশের কারণগুলি লেখো আর জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। হলো। এরপর 3 নম্বরে কি কি করবে? জীববৈচিত্র্যের উষ্মা কেন্দ্র মানে হটস্পট, জীববৈচিত্র্যের হটস্পট বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর রেড ডাটা বুক মানে যে প্রাণীগুলো অবলুপ্ত হয়ে গেছে তাকে রেড ডাটা বুকে তাদের রেড ডাটা বুকে রাখা হয়, তোমরা নিশ্চয়ই জানো। এবার রেড ডাটা বুক সম্পর্কে এগুলো আলোচনা করতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি লেখো, ইনসিটু এবং এক্সিটুর মধ্যে পার্থক্য লেখো। বোঝা গেল জীববৈচিত্র্যে। দেখো তোমাদের বড় কোয়েশ্চেন এখান থেকে কটা আসবে প্রাকৃতিক ভূগোল থেকে? একটা। করতে হচ্ছে কথা অনেকগুলো। আমি আগেও বলেছি কোনো রূপ সাজেশন করা যাবে না, তোমাকে সবই পড়তে হবে। যেহেতু নতুন সিলেবাস তোমরা নতুন পরীক্ষা দিচ্ছ, আমাদের হাতেও কোনো মেটেরিয়ালস নেই, তোমাদের হাতেও কোনো মেটেরিয়ালস নেই, তোমরাই প্রথম, তাই পড়তে হবে সবই। কিন্তু আমি যেগুলো বললাম এইগুলো দেখে যেও, অথবা যে বড় প্রশ্নগুলো আমি এখন বললাম নিশ্চয় তোমাদের প্রস্তুত হয়ে গেছে, দেখে যেও, পরীক্ষায় পড়বে। এরপর যে প্রাকৃতিক ভূগোল হলো মানবীয় ভূগোল থেকে 3 নম্বরের জন্য, এটাও তোমাদের বলে দিতে হবে। চলো বলি মানবীয় ভূগোল থেকে 3 নম্বরের জন্য কি কি পড়বে। প্রথম মানবীয় ভূগোলের প্রথম চ্যাপ্টার, তোমরা সবাই জানো, পড়েছো। মানবীয় ভূগোলে কটা চ্যাপ্টার আছে? দুটো। কি কি? একটা হচ্ছে জনসংখ্যা, একটা মানব উন্নয়ন। তাহলে জনসংখ্যার জন্য 3 নম্বরের জন্য তুমি কি করবে? প্রথম জনসংখ্যার জন্য যখন তুমি কোয়েশ্চেন করছো, যখন 3 নম্বরের জন্য প্রশ্ন করছো বা উত্তর করছো, এই কোয়েশ্চেনটা যেন মিস না যায়, এই কোয়েশ্চেন ছেড়ে তুমি যেও না। প্রথম প্রশ্ন কি? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য এবং এই তত্ত্বের গুরুত্বগুলি লেখো। এইটা হচ্ছে জনসংখ্যার মেন প্রশ্ন। এই প্রশ্ন ছাড়লে তুমি পুরো 3 নম্বর ছেড়ে দিয়ে আসবে। এইটা মানে বলতে গেলে এটাও পরীক্ষায় পড়ে গেছে। কি? ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য এবং এই তত্ত্বের গুরুত্বগুলি আলোচনা করো। তারপর জনসংখ্যা নীতির সম্পর্কে লেখো। জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব লেখো, যেটা বুঝতেই পারছো কত জনসংখ্যা বেড়ে গেছে, তার মানে এখনকার পরিস্থিতি ধরলে এটাও মেন প্রশ্ন হয়ে যাচ্ছে একটা। জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব লেখো। তারপর ভারত জনবিস্ফোরণের মডেলে কোন পর্যায়ে আছে এবং কেন? এটাও একটা মেন প্রশ্ন। ভারত জনবিস্ফোরণের মডেলে এটা তোমরা পড়লে বুঝতে পারে ভারত জনবিস্ফোরণের মডেলে কোন পর্যায়ে আছে এবং কেন আছে, এটাও একটা প্রধান প্রশ্ন হতে পারে। তারপর লাস্ট প্রশ্ন, কাম্য জনসংখ্যার সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এই 5টা করে গেলেই তোমাদের জন্য অনেক যথেষ্ট তোমাদের। তারপর মানব উন্নয়ন চ্যাপ্টার, জনসংখ্যা মানবীয় ভূগোলের লাস্ট চ্যাপ্টার, মানব উন্নয়নের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উপাদান সম্পর্কে আলোচনা করো। অমর্ত্য সেনের মতবাদ আলোচনা করো, এর সুবিধা অসুবিধাগুলি সম্পর্কে আলোচনা করো। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মূল ধারণাগুলি আলোচনা করো। এই 3টে যথেষ্ট। তারপরের চ্যাপ্টার ভারতীয় ভূগোল। আমি আগেই বলেছি কোনো এখানে বড় কোশ্চেন থাকছে না, শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকে একটা বড় কোশ্চেন করতে হচ্ছে। আর যে দুটো
ভূগোলে যে দুটো পার্ট পড়ে থাকছে, মানে মানবীয় ভূগোল আর ভারতীয় ভূগোল, কোনো বড় কোশ্চেন থাকছে না। এখান থেকে 2 নম্বর এসএকিউ মানে টাইপ 1 এসএকিউ যেটা, সেটা হচ্ছে তোমাকে দুটো অ্যাটেম্প করতে হবে পরীক্ষার হলে। আর টাইপ 2 এসএকিউ মানে 3 নম্বরের এসএকিউ, এখান থেকেও দুটো অ্যাটেম্প করতে হবে। তার মানে কোনো বড় কোশ্চেন তোমার জন্য চাপ থাকছে না। চাপ কোথায় থাকছে? প্রাকৃতিক ভূগোলে। আমাদের লাস্ট চ্যাপ্টার মানে আমাদের লাস্ট টপিক মানবীয় ভূগোল, এর প্রথম চ্যাপ্টার ভারতের শিল্প। আর একটা কথা বলে দিই, ভারতের শিল্প, ঠিক আছে, যেহেতু প্রথম বছর প্রশ্ন হচ্ছে, তোমাদের এইখান থেকে যতটা প্রশ্ন বাড়বে এইখান থেকে তোলার চেষ্টা করবে। কোথা থেকে? ভারতের শিল্প। এইখান থেকে যতটা পারে একজন পরীক্ষক যতটা পারে এইখান থেকে প্রশ্নগুলো তোলার চেষ্টা করবে, কারণ এইটা হচ্ছে বেস্ট জায়গা। এইখান থেকে অনেক প্রশ্ন থাকে, অনেক, তোমাদের পড়তেও হবে অনেক। যেমন ভারতের শিল্প থেকে প্রথম প্রশ্ন কি? ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতির কারণ কি? ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি কি কি? ভারতে কাগজ শিল্পের উন্নতির কারণ ও সমস্যাগুলি লেখো। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ লেখো। ভারতে তথ্য প্রযুক্তির শিল্পের উন্নতির কারণ লেখো। ভারতে মোটর গাড়ি নির্মাণের উন্নতির কারণ ও সমস্যাগুলি আলোচনা করো। মানে দেখেছো আমি ভারতের শিল্প, যেহেতু ভারতীয় ভূগোল থেকে ভারতের শিল্প চ্যাপ্টারের কতগুলো প্রশ্ন বললাম? 3 নম্বরের জন্য 6টা প্রশ্ন তোমাদের বললাম, অনেকগুলি করতে হয়েছে। আমি তোমাকে এই 3 নম্বর প্রশ্ন আলোচনার আগেই বলেছি, তোমাদের একজন পরীক্ষক এই ভারতের শিল্প চ্যাপ্টারটা সব থেকে বেশি নজরদারি করবে। কেন? কারণ এইখান থেকে অনেক প্রশ্ন হয়, অনেক প্রশ্ন হয়। তারপর মানব বসতি ও উন্নয়ন, এখান থেকে 3 নম্বরের জন্য 3টে প্রশ্ন করলেই যথেষ্ট। কি কি? গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতির মধ্যে পার্থক্য। তারপর আদমশুমারি অনুযায়ী পৌর বসতি শ্রেণীবিভাগ করো। ভারতের চাষযোগ্য বা কৃষিযোগ্য জমি খণ্ডীকরণের কারণগুলো আলোচনা করো। তাহলে এই ভারতীয় ভূগোলের যে প্রথম চ্যাপ্টারটা যে আলোচনা করলাম ভারতের শিল্প, এই যে আমি এখন যেটা আলোচনা করলাম মানব বসতি উন্নয়ন, সেটা তার থেকে অনেক বেশি প্রশ্ন আছে, মানব বসতি উন্নয়নের থেকে অনেক বেশি প্রশ্ন আছে ভারত শিল্পে। তার জন্য একজন পরীক্ষক এখান থেকে তার একমাত্র ফোকাস এই চ্যাপ্টার থেকেই হবে। তুমি এই চ্যাপ্টারটা সব থেকে ভালো করে প্রস্তুত করে যেও। তারপর লাস্ট চ্যাপ্টার, ভারতীয় ভূগোলের লাস্ট চ্যাপ্টার, নির্বাচিত বিষয় সমস্যা সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি, লাস্ট চ্যাপ্টার। এখান থেকে 3 নম্বরের জন্য কটা করতে হবে বলছি, দেখো। আর্সেনিক দূষণের কারণ ও ফলাফল আলোচনা করো। ভূমি অবক্ষয় ও অবনমনের কারণ, ফলাফল ও নিয়ন্ত্রণের উপায়। আর একবার বলি, ভূমি অবক্ষয় ও অবনমনের কারণ, ফলাফল ও নিয়ন্ত্রণের উপায়। তারপর কলকাতায় বায়ু দূষণের কারণ, ফলাফল ও নিয়ন্ত্রণের উপায়। ডুয়ার্সে এবং সুন্দরবনে মানুষ ও বন্য পশুর নিয়ন্ত্রণ ও সংরক্ষণের উপায়। এই যে চ্যাপ্টারটা, নির্বাচিত বিষয় সমস্যা সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি, লাস্ট চ্যাপ্টার তোমাদের বলেছি। তো এইটা কেমন চ্যাপ্টার হতে পারে? এটা তোমাদের চারপাশে পরিবেশে এখন কি ঘটছে এটা এখানে তুলে দিয়েছে। আর্সেনিক দূষণ, জলস্তর কমে গেলে, শূন্য হয়ে গেলে সে জানো যে আর্সেনিক দূষণ ঘটে, এখন চারপাশে খুবই হচ্ছে, জলস্তর নেমে যাচ্ছে। তাহলে এটা বলতে পারো কারেন্ট ভূগোল, মানে সাম্প্রতিক ভূগোলের এটা হচ্ছে মেন চ্যাপ্টার। তার মানে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে আমি যে এতগুলো প্রশ্ন আলোচনা করলাম, তোমরা নিশ্চয়ই বলো কেমন কি হয়েছে প্রশ্ন, কেমন কোনটা কি ভালো লাগলো, কোন প্রশ্নটা তোমাদের খারাপ লাগলো বলো। আর 5 নম্বরের জন্য, যেটা তোমাদের আগেই বলেছি, তোমাদের মেন ফোকাস 5 নম্বরের জন্য প্রাকৃতিক ভূগোল। এতগুলো প্রশ্ন বললাম, তোমাদের এতগুলো প্রশ্নের মধ্যে কোনগুলো রেডি হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তাহলে শেষ করি, ভালো থেকো আর পরীক্ষাটা ভালো করে দিও। তোমরা তাহলে স্যার জানলে, এখানে আমি যেটা বুঝতে পারলাম তোমাদের ভূগোলের 3খানা চ্যাপ্টার আছে। কেমন? এই 3 চ্যাপ্টারের মধ্যে সব কটা চ্যাপ্টার থেকে কোশ্চেন হচ্ছে। আঞ্চলিক ভূগোলটা নিয়ে
বেশি জোর দেন, বিশেষ করে ভারতীয় ভূগোলের, তাই তো? ভারতের যে শিল্প কারখানাগুলো আছে এর প্রতি, মানে ভারতের অর্থনীতি বেশ করে যেটা হচ্ছে, আর প্রাকৃতিক বিপর্যয়টা হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয়, যেমন প্রকৃতির যে অবক্ষয় হচ্ছে, মানে ওই যে গ্লোবাল ওয়ার্মিং এর কথা যেটা বললেন উনি, এটা বেশি জোর দেন, তাই তো? এটা দেখো এবং উপকৃত হলে আমাকে একটা কমেন্ট করে জানিও। বাই বাই, ভালো থেকো।